চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে। ঘাটে আইসা পাশে বৈশা জড়াই তোর বুকে, বলবো আমি এই কথা কেমনে। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে। ঘাটে আইসা পাশে বৈশা জড়াই তোর বুকে, বলবো আমি এই কথা কেমনে। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখেরই জল মিশাইলা দিলা না বিদায়। জানি আজ রাতে হইবা পরে, আর ভাইব না আমার। তোর লাগি পরাণ আমার একা একা কান্দে, কোথায় যেন সে লুকিয়ে আছে গহীন মনে। ও পরাণ বন্ধুয়া আমায় ভুইল না, কাছে থাকো না, দূরে যাইও না। ব্লগ তো এখনো শুরুই করিনি, মাইকটা দাও, ব্লগটা শুরু করি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন, তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। চুলদাড়ি কাটা কমপ্লিট, আর এখন যাব বাড়ির দিকে। কিন্তু আমরা এসেছি বর্ধমানে অনেক আগে। এর আগে গেছিলাম আরজেতে, কিছু কাজ ছিল আর ছোটোখাটো একটা মিটিং ছিল। আর মিটিংটা আমরা করেছিলাম আরজেতে, কারণ ওখানে স্পাইসি গার্লটা খেতে আমার খুব ইচ্ছা করছিল। তো চলো আগে আরজে দিয়েই ব্লগটা শুরু করি, তারপরে আবার আমরা এইখান দিয়ে কন্টিনিউ করব। আর আমি ভুলেই যাই ভাই, আমি ব্লগ করছি। বাড়ি দিয়ে বেরোনোর পর ভাই এত দূর আসলাম, আমার মনেই ছিল না যে আমি ব্লগার। এই জায়গাটা দেখে মনে হলো যে একটুখানি ক্লিপ নিই, তো তারপরে মনে পড়লো ভাই আমি তো ব্লগ করছিলাম। তো এখন একটা ছোটোখাটো মিটিংই বলতে পারো। আর মিটিংয়ের জন্য আমি এই জায়গাটা পছন্দ করেছি কেন, এমনি কম বেরোনো হচ্ছে, আর যদি বেরোই আমার নিজের যেই পছন্দের জায়গাগুলো আছে, যেগুলো আগে আমি সময় কাটাতাম, সেই সব সময়গুলো আমি একটুখানি ক্যাপচার করব, যাতে আমি পাহাড়ে যাওয়ার পরও এইসব ভিডিওগুলো দেখতে পারি। এইখানে আমরা আগে অনেক আসতাম। এটা হচ্ছে আরজে হোটেল, আর এটা মাঝে মধ্যে কি সবসময় এরকম সাজানো গোছানোই থাকে। এইখানে আসলে আমি যেটা বেশি ভালো খাই সেটা হলো স্পাইসি গার্ল। তোমরা আগেও ভিডিওতে দেখেছো। তো সবাই ওয়েট করছে এইখানে। আমাদের বঙ্গবাসীটা শুরু করেছে ইনি। নমস্কার। বঙ্গবাসীটা তুমি শুরু করার গল্পটা বলো। শুরু করার গল্প ভাইয়ের ব্লগে আজকে প্রথমবার আমি অরি। বঙ্গবাসী হচ্ছে একটা ই কমার্স মাল্টি ভেন্ডার ওয়েবসাইট, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত হস্তশিল্পীরা রয়েছেন তাদের যে হাতের তৈরি জিনিসপত্রগুলো সেগুলো সেল কোথায় করবে, তো তাদের কথা মাথায় রেখে আমরা বঙ্গবাসী নিয়ে এসেছি। এবং এই বঙ্গবাসীর কাজই হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা। পশ্চিমবঙ্গের যে সমস্ত হস্তশিল্পীরা রয়েছে তাদের জন্য এই মার্কেট প্লেসটা টোটালি ফ্রি, রেজিস্ট্রেশন ফ্রি, কমিশন নেই, উইদাউট জিএসটিতে তারা এখানে সেল করতে পারে। হোলসেল মার্কেট রয়েছে। এই টোটাল প্রজেক্টে অ্যাজ এ ফাউন্ডার আমি কি বুঝেছি জানি না, যেদিন থেকে ভাই আমাদের সাথে হয়েছে, আমাদের সঙ্গে এসেছে বঙ্গবাসীতে, জিনিসটা আরো ব্রডলি আমরা চিন্তা ভাবনা করছি। আজকে সেই রিলেটেডই মিটিং রয়েছে। আর তোমরা বলছো না যে বংরন মারা গেছে, বংরন মারা যায়নি, বংরনের নতুন প্রজেক্ট আসছে। এই যে বঙ্গবাসী, তোমরা দুদিন পর আপডেট পাবে যে কি হতে চলেছে এখানে। দ্যাটস ইট। তো বেসিক্যালি বঙ্গবাসীর ওয়েবসাইট যেটা আছে সেটা লাইভ আছে। আমি ডেসক্রিপশন আর কমেন্ট পেয়ে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে গেলে বঙ্গবাসী
বঙ্গবাসীর ওয়েবসাইট ভিজিট করলে বুঝতে পারবে আপাতত এখানে কতটা কি কাজ হয়েছে, আর তোমরা আমাদের সাজেস্ট করবে যে এরপরে আর কী কী করলে সেখানে ভালো হবে। আর এখন আমাদের রিকোয়ারমেন্ট যে এখানে জানি অনেক সেলার অ্যাড হয়, সব বঙ্গবাসী মিলে কিছু করতে চাই, তাহলে এই বঙ্গবাসীকে সবাই আরও ভালোভাবে চিনবে। তো আমাদের বঙ্গবাসী পুরো টিম সেটার জন্য আপ্রাণ চেষ্টা করবে। বাংলার একটা শপিং প্ল্যাটফর্ম সেই জায়গায় যায়, তার জন্য আমাদের অনেক খাটতে হবে। আমরা ওয়েবসাইট লঞ্চ করেছি, এরপরে আমরা এই আলোচনাটা এর জন্যই হচ্ছে যে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট কত তাড়াতাড়ি আমরা অ্যাপটা লঞ্চ করতে পারি, আমাদের প্ল্যাটফর্মে যারা জিনিসগুলো বিক্রি করছে তাদের জিনিসগুলো জানি আরও লোকের কাছে পৌঁছে যায়, সেগুলোকে নিয়ে মার্কেটিং করা, যাতে আমাদের এই বঙ্গবাসী প্ল্যাটফর্মে যারা বিক্রি করছে তাদের প্রোডাক্টগুলোও জানি পুরো ভারতবর্ষ ছড়িয়ে যায় যে হ্যাঁ এই জিনিসটা একটা বঙ্গবাসী তৈরি করছে আর এই প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে। আর তোর এই কনসেপ্টটা একটু শেয়ার করে দে, রেফারেল এই যেগুলো তুই বলতে তুই যেগুলো ইমপ্লিমেন্ট করতে চাইছিলি। এইগুলো তো কন্টিনিউ আপডেট আসতেই থাকবে, আর এখানে শুধু সেলাররাই কাজ করবে সেরকম না। আমরা এই প্ল্যাটফর্মটাকে এমনভাবে ডেভেলপমেন্ট করছি যাতে কন্টেন্ট ক্রিয়েটাররাও এই প্ল্যাটফর্ম দিয়ে আর্নিং করতে পারে, সেলাররাও আর্নিং করতে পারে। ইভেন বাড়িতে বসে যারা অনেক সেলিং কাজ করছে, কোনো সিকিউর না যে হ্যাঁ এনার প্রোডাক্টটা আমি সেল করলে কিছু পাবো কি পাবো না, এই ধরনের যে আনসিকিউর ব্যাপারগুলো আছে বঙ্গবাসী প্ল্যাটফর্মে আমরা সেই সব জিনিসগুলো সলিউশন খুঁজে বার করেছি, আর সেগুলো আমাদের কাজ চালু হয়ে গেছে। সেগুলো কাজ এক একটা করে কমপ্লিট হবে, তখন তোমরা জানতে পারবে যে হ্যাঁ ইনফ্লুয়েন্সাররা বঙ্গবাসীর সাথে কিভাবে কাজ করছে। আর এটা আমাদের প্ল্যানটা কবে থেকে হচ্ছিল, কত বছর ধরে আমি বলছিলাম যে এরকম তোর কনসেপ্টটা যেটা ছিল বঙ্গবাজার, তার সাথে আমি যখন বঙ্গবাসী বলি দাদা আমি তো একটা কনসেপ্ট এটা রেডি, আমি বলছি তুই কি মানে তুই একজন কন্টেন্ট ক্রিয়েটার, ওয়েস্ট বেঙ্গলে সব থেকে ভালো যদি বলি কয়েকজনের লিস্টের নাম থাকে, তার মধ্যে তোর লিস্টের নাম আছে। একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার, একজন ভালো অ্যাক্টার, এক্সপ্লোর করিস বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছিস, তার সাথে তুই একজন ভালো এন্টারপ্রেনার। আর কি নিয়ে বসে থাকবি, আর মাথায় মানে একটা বড় তাজ লাগিয়ে বসে থাকতে হবে। না ভালো লাগে এই ধরনের কাজ। আরে আমিও তোমার মতো ভাবেই শুরু করেছিলাম, ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো একটা প্ল্যাটফর্ম বানাই। আমার ফোকাস ওইখানে না, আমার জন্য অনেকে কাজ করতে পারবে যারা বাড়িতে বসে বিক্রি করতে চাইছে, যে অল ওভার ইন্ডিয়া দিয়ে লোক আমার জিনিস কিনুন। আমরা চাইছি বাংলার মানুষের একটা কর্মসংস্থান হোক, সেটা আমাদের বঙ্গবাসী প্ল্যাটফর্মের থ্রু দিয়ে। ডেফিনেটলি রেজিস্ট্রেশন করুন, প্রোডাক্ট আপলোড করুন, ঘরে বসে সবটা কিন্তু এখন মিটে যাবে বঙ্গবাসীর থ্রু দিয়ে। চলো এখন আমরা একটুখানি প্রাইভেট মিটিং করে নিই। প্রাইভেট মিটিং রয়েছে কিছু। তো আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, আর চলে এসেছে স্পাইসি গাল, আর যেটা খাওয়ার জন্যই ওয়েট করছিলাম, আর যেটা খাওয়ার জন্যই মেইনলি আর যেটা আসা। আলোচনা এইগুলোই হলো যে আমাদের খুব তাড়াতাড়ি এখন অ্যাপটা ডেভেলপমেন্ট করতে হবে, আর সেগুলো লাইভ করতে হবে। আমাদের বঙ্গবাসীর পেজটা আমরা ভিজিট করছি যে আর কি কি ইমপ্লিমেন্ট করা যায়। এটা গান না মনের কথা, বুঝতে পারলাম না। আর যে ভাই বর্ধমানের তো সেরা জিনিস, এটা সেরা হবেই। जिधर भी जाओ उसके याद आते हैं, इधर भी हम उसको लेके आए थे घूमने के लिए। এই লিফটটাও তার কথা মনে করায়। তুই আর মনে করিস না, এটা রিকোয়েস্ট। আরে আমি রোবট নাকি? আমি রোবট না, ইমোশন থাকবে। এবার কি হচ্ছে ভাই, এই ইমোশনটা নতুন কেউ এসে নষ্ট করবে। নতুন কেউ যতদিন না আসছে এই তৈরি হবে ভাই, এর দিয়ে ভালো ইমোশন যখন আসবে এই ইমোশনটা কাজই করবে না। তখন মনে হবে ছি ওই লিফটের কথা কেন, এখন এই আছে লিফট, এর কথা ভাবি। দেখো ভাই, হ্যাঁ না আমি ভয় খাই যে ওই লিফট আবার নতুন কাউকে নিয়ে আসবো, আবার এর দিয়ে বাজে পরিস্থিতি করে চলে যাবে। আপন বহুত ডর কে জি রে, প্রচুর ভয়ে বেঁচে আছে গাইস। ইমোশন লাখ টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু 600-700 টাকায় তুমি যে ইমোশনের কথা বলছো রাস্তায় পাওয়া যায়। ওই 3 ইঞ্চির যে জিনিসটা 3 ইঞ্চির জায়গায় রাখতে পারিনি, মাথায় তুলে বসেছিলাম তাই বলছি। গাইজ আমি এত কথা বলি তো, ঠিক আছে ভাই, আমি মানুষটা যেরকম, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নাও, আমি আর অ্যাডজাস্ট করতে পারছি না। আর যদি এসে চুলদারি কেটে নিলাম, দেখতে টাইম অনেক হলো, আর এখন যাবো আমরা বাড়ির দিকে। আর হ্যাঁ, এটা হচ্ছে
সেই সেলুন বর্ধমানে আসলে আমি যেখান দিয়ে বারবার চুলদারি কাটি। অলরেডি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানে যে আকরাম ভাইয়ের সেলুন কোথায়। বর্ধমানে যারা তারা সবাই চিনবে। এটা হচ্ছে আকরাম ভাইয়ের সেলুন, যেটা হচ্ছে আর্কেডের সেকেন্ড ফ্লোরে ডমিনোজের পিজার পাশ দিয়ে যে গলিটা আছে সোজা আসলেই আকরাম ভাইয়ের সেলুন। আকরাম ভাইয়ের সাথে 2 বছর পরে দেখা, 2 বছর। আর আকরাম ভাইয়ের এইখানে স্টাফ দরকার না, মেল ফিমেল দুটোই। সেলুনের যারা কাজ টাজ খুঁজছো, আকরাম ভাইয়ের সেলুনে মেল ফিমেল দুটোই স্টাফ দরকার। তোমরা ডিরেক্টলি এসে ভিজিট করে কথা বললে বেটার হবে। আকরাম ভাই হচ্ছে মালিক ডিরেক্টলি। আকরাম ভাই রিকোয়ারমেন্ট কি, স্টাফের কিছু রিকোয়ারমেন্ট থাকলে বলে দাও। ब्यूटिशियन और मेल एड्रेसर। তো চলো আস্তে আস্তে এখান দিয়ে বেরোই। দাও হুডিটা দাও, বাইরে ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা আছে না। আর্কেড বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, আর আমাদের আস্তে আস্তে এত লেট হয়ে গেছে কেন? আমরা আর্চে দিয়ে বেরিয়ে একজনের বাড়িতে ছোটোখাটো একটা পার্টি হচ্ছিল, আর ওই পার্টিতে 2টো গান ভাই সেরা লেগেছে, আর আমি রেকর্ডিং করে রেখেছিলাম জাস্ট। আর দাদার 2টো গান তোমরা শোনো। আমি প্রতিবাদ করতে চাই, কি অপরাধ করেছি হায়। আমি প্রতিবাদ করতে চাই, কি অপরাধ করেছি হায়। অসহায় আজ আমি, তাই প্রতিবাদ করে যাই। ও পরানো বন্ধুয়া আমায় ভুইল না, কাছে থাকো না, দূরে যাইও না। লাল চুরি হাতে নুপুর পরে নেব যে তোরে আলতা রাঙা পায়ে। বেশ ভালোই লাগলো সময় কাটিয়ে সবার সাথে। আর এখন আর্কেড দিয়ে আমরা বেরোচ্ছি, এইখান দিয়ে সোজা এখন যাব বাড়ির দিকে। আর আর্কেডটা আগে কেমন ছিল, আমি 2 বছর পরে এসে দেখছি ভাই সব চেঞ্জ হয়ে গেছে। এই সাইডগুলো কেমন দোকান ছিল এখন বসার জায়গা করে দিয়েছে, বেশ ভালো ডেভেলপমেন্ট হচ্ছে। আর জৌগ্রাম তো আরও বেশি চেঞ্জ হয়েছে, জৌগ্রামের বাইপাসটা। এখন দেখবো বর্ধমান স্টেশনটা কতটা উন্নত হয়েছে, কারণ এখন যাওয়ার সময় আমি ঠিক করেছি ট্রেনে যাবো। আরিদা বলছিল যে তোকে গাড়ি করে ছেড়ে দিয়ে আসছি, আমি বললাম না, অনেক দিন ট্রেনে ওঠা হয় না, আর আজকে অনেক যেহেতু লেট হয়ে গেছে, এই রাতে ট্রেনে ভিড় কমই থাকবে, আর ট্রেনের মজাটা নিতে পারো ভাই। অনেক দিন পর আলাদাই লাগছে। বর্ধমান স্টেশন তো কতদিন দেখি না। আমি যখন লাস্ট দেখেছিলাম তখন এখানে নর্মালি পায়ে হেঁটেই উঠেছিলাম এইসব জায়গাগুলো। আমাদের বর্ধমান স্টেশন ঠিক আগের মতোই আছে, প্ল্যাটফর্মগুলো সেরকম আছে। আগে যেখানে কষ্ট করে হেঁটে উঠতে হতো সেগুলো এখন চলমান সিঁড়ি হয়ে গেছে। ডেভেলপমেন্ট এইগুলোই। আর আগের দিয়ে এখন সিকিউরিটি বেড়েছে, সিসিটিভি ক্যামেরা বেড়েছে, আর বাদ বাকি সব ওরকমই আছে। জীবন চলছে না আর সোজা পথে, তাই বেঁচে আছি কোনো মতে। তো দেখতে দেখতে চলে এলাম আমরা জৌগ্রাম। ও, এটা হলো আমাদের জৌগ্রাম স্টেশন। জৌগ্রাম স্টেশন দিয়ে ঝাপারডাঙ্গা স্টেশন আমি মোটামুটি ক্লাস 5 দিয়ে ক্লাস 12 পর্যন্ত যতবার স্কুলে গেছি এই জৌগ্রাম স্টেশন দিয়ে ঝাপারডাঙ্গা। তারপরে কলেজ লাইফটা আমার মেমারি কলেজে কাটিয়েছি। আর কলেজের সাথে সাথে আমি অ্যানিমেশন যখন কমপ্লিট করতাম, কলেজে আমি হয়তো উইকলি 2 দিন যেতাম, আর 3 দিন আমি অ্যানিমেশন কলেজ। তারপরে কলেজের সাথে সাথে আমি যখন অ্যানিমেশন করতাম তখন উইকলি 3 দিন আমার এইখান দিয়ে শিয়ালদা, 3 দিনের জায়গায় 5 দিন এরকম হয়ে যেত যে কলেজ উইকলি বন্ধ থাকতো, আমি অ্যানিমেশন জয়েন করতাম। তো তাই এই স্টেশনটায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আগে যেমন এইখান দিয়ে হেঁটে যাওয়া যেত, এখন পুরোটাই ওভারব্রিজ করে দিয়েছে। আগে তো আমরা নর্মালি হেঁটে যেতাম, কিন্তু না, এখন আর হেঁটে যাওয়ার রাস্তা নেই, স্টেশন প্রচুর বড় করে দিয়েছে, প্রচুর। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আমি বাড়ি দিয়ে যতক্ষণ বাইরে থাকি ভালো লাগে, আমার আবার ওই ঘরটায় গেলে আমার আর ভালো লাগে না কিছু। তো এটা হচ্ছে জৌগ্রাম স্টেশনের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারটা আগে যেরকম ছিল সেরকমই আছে, শুধু এই 2টো ডিজিটাল টিকিট কাউন্টার অ্যাড করে দিয়েছে। আর স্টেশনের বাইরেটা তো পুরোই চেঞ্জ হয়ে গেছে। এইখানে তো আরও দোকানপাট ছিল ভালো, কিন্তু এখন ভেঙে দিয়েছে। আবার ভাঙার পর তো আবার দোকান হয়ে গেছে ভাই।
তাহলে ভাঙলো কেন? এইখানে আমাদের সেরা একটা মিষ্টির দোকান ছিল গৌর বাঙালির মিষ্টির দোকান, যেখানের জিলাপিটা তো আমার এখনো হেভি লাগে, হেভি। আর সেই দোকানটা এখন আমাদের দোকানের সামনে চলে গেছে, মিষ্টির দোকানটা। আর স্টেশন দিয়ে বেরোনোর পর আরও একটা মিষ্টির দোকান পড়ে, এটাও ভালো। গৌর বাঙালটা আমার মুখে ঠিকঠাক মানাচ্ছে না, কারণ সে আমার একটা রিলেটিভ হয়। সবাই গৌর বাঙালের দোকান হিসাবেই চেনে, তাই আমিও গৌর বাঙালের দোকান বললাম। যে তোমরা আসলে একবার ওই দোকানের জিলিপি খেতে গেলেও ভাই শেষ হয়ে যায়। সন্ধ্যাবেলায় বিক্রি শুরু হয়, কিছুক্ষণের মধ্যেই জিলাপি শেষ। তো সেরা বানায় জিলাপিটা, সেরা। স্টেশন দিয়ে নেমে দোকানের সাথে যেই বাড়িটা আছে, এইটা যেতেও আমার 2 মিনিট টাইম লাগে। আর আরেকটুখানি গ্রামের মধ্যে যেই বাড়িটা আছে, ওটা যেতে আমার 5 মিনিট টাইম লাগে। তো ভাই হ্যাঁ, তো আমি একটুখানি বলি সামনে দিয়ে আমারে। ও সামনে তো আমার পাশে এসে বল। এইটা হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু আমার। আমি একটা বার ডাক দিয়েছি, ও আমার একটা ডাকে সাড়া দিয়েছে আমার ভাই। ঈশ্বরের কাছে বলি ভালো থাকবি ভাই, তোর আগামী দিন আরো ভালো আসবে, তোর আসতেই হবে ভাই একদম চ তাহলে আসছি। আর যেদিন আসবে সেদিন আমাকে তুই একটা বার যেদিকে আমার একবার ডাকবি একবার। আজকের দিনটা কোথায় খারাপ যাচ্ছে আমার, একদম ভাই মনে একটু কষ্ট আছে, আর বাকি সব ঠিকঠাক। চাপটা হেভি লাগছে। টুকটুক করতে করতে আমি পৌঁছে গেছি বাড়ি। আর বাড়ি পুরো ফাঁকা, সবাই আছে এখন মামবাড়ি, কারণ কালকে মামার মেয়ের মানে বোনের বিয়ে। তার জন্য সবাই মেসো মাসি সবাই রিলেটিভরা আছে, আর সবাই এখন মামবাড়ি। এখন ফাঁকা। আসার পরে বাড়িতে আপডেট এটাই দেখি যে আমার উপরে যাওয়ার যে জায়গাটা আছে, সেইখানে একটা এরকম গেট লাগিয়ে দিয়েছে, যাতে উপর দিয়ে কেউ নিচে না নামতে পারে। কারণ আমি যেই ঘরটা বানিয়েছিলাম, এই সাইডেও ঘর বানানোর প্ল্যান ছিল, মা বাবার ঘর এই পাশে হবে। জাস্ট আমার রুমটাই কাজের জন্য রেডি করা হয়েছিল, আর এই সাইডটা পুরো তোমরা আগেই দেখেছো পুরোটা ফাঁকা আছে। তো এই সাইড দিয়ে ইজিলি লোক উঠে নিচে নামতে পারে, তার জন্যই নিচে ওই গেটটা লাগিয়ে দিয়েছে। আর উপরে ঘরটা তো পুরো ঘরটা পুরো লাইট অন। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নি, বা এবার একটু নিজেকে আয়নায় দেখেও ভালো লাগছে। তবুও নিজেকে চেঞ্জ করতে হবে ভাই, আর সেই চেঞ্জ করতে অনেক টাইম লাগবে, অনেক। আমি চেষ্টা করেছিলাম ভাই স্মোকিং ছাড়াটা প্রচুর টাফ লাগছে আমার কাছে, প্রচুর টাফ, প্রচুর কঠিন। আমি তো মানে হয় না যে ভাই যে ভুক্তভোগী সে বারণ করছে, যারা এখনো পর্যন্ত স্মোকিং শুরু করোনি, ট্রাই করোনি, কেউ যদি ট্রাই করতেও দেয় ডিরেক্টলি না করে দাও। যদি ওই জিনিসটা কন্টিনিউ একটা অভ্যাসে পরিণত হয়, সেটা ছাড়তে প্রচুর কষ্ট হয়। তো তার দিয়ে আমি বলবো ভাই স্মোকিং করার দরকারই নেই। মানে আমার ভিডিওতে দেখতে পারো যে রন্দে স্মোক করছে, আমিও দুটান মেরে নিই না ভাই। আমি তো নিজের লাইফ শেষ করছি, তুমিও তোমার লাইফ শেষ করবে। আমি নিজেই জ্ঞান দিচ্ছি, আমি নিজেই ছাড়তে পারছি না। তার জন্যই বলবো ভাই এইসব শুরু করার কোনো দরকারই নেই। শুরু করলেই তো শেষ করার প্রশ্নটা আসবে। তাই বলবো ভাই শুরু করার আগে ভাবো, শুরু করে না। কারণ আমার মনের মধ্যে যেটা চলছিল আমি সেটাই, যে আমার ভাবতে মনে একটা এরকম ভাবি, একটার পর এক প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট যদি শেষ হয়ে যায়, মানে কার খারাপ লাগবে না? আমি কোন পরিস্থিতিতে গেছি। শাসন করার মায়াবতী কই গেলা কই, সেই গানটা মনে পড়ছে। থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, বেতার ঘরে ধোয়া থাকে তুমি থাকো না। ভাল লাগছে না ভাই, এই গানটা শুনতে শুনতে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে নিয়েছে, কেমন জানি 3-4 বছর আগে যেমন একা একা থাকলে যেরকম হতো সেরকম অবস্থায় ফিরে গেছি। সকালে চান করে যেগুলো খোলা হয়েছিল সেগুলো এখনো বিছানার ওপরেই আছে। আমি এরকম হাসি কেন?
আমি এখানে কষ্ট লুকানোর জন্য হাসি, যাতে আমার কষ্ট কেউ বুঝতেই না পারে। আমি এত হাসি খুশি থাকবো যাতে কেউ ধরতেই না পারে যে আমার মনের মধ্যেটা মাঝে মধ্যে এত ভার হয়ে যায়, আমার বডি ওয়েটের দিয়েও মনে হয় এই জায়গাটার বেশি ওয়েট। সেগুলো বেশি হয় এই ঘরটায়, এই ঘরটায়। টাইমের পর টাইম পেরিয়ে যায়, আমি হয়তো কোনো একটা কিছুর দিকে তাকালাম আর ওইখান দিয়ে ভাবনা চিন্তা শুরু যে এইখানে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল। এক একটা জায়গায় এক একটা স্মৃতি, আর আমি ওই লুপে গিয়ে পুরো ফেঁসে যাই যে কতটাই না ভালো সময় কাটাতাম। যাই হোক, স্মৃতিগুলো ভালো ছিল। তো এখন ঘড়ি কাটায় টাইম কটা জানো? এখন ঘড়ির কাটায় টাইম হচ্ছে 1:12, আর আমার চোখে ঘুম নাই। এখানে তো ট্রেনের আওয়াজও পাওয়া যায়। পাহাড় তো আরও নিস্তব্ধ, কোনো সাউন্ড নেই। ও, আর একটা লেটেস্ট জিনিস তোমাদের দেখায়, পাখির বাসা হয়েছে, তাও আবার নাকি ঘরের মধ্যে। এই দেখো, বাড়িতে না থাকলে কি হয়। ইরি ভাই, ডিম আছে। ইরি ভাই সাব, এটা তো খেয়ালই করিনি, ভাগ্যিস ক্যামেরা উঠিয়েছি তাই। এনো, আমরা ঘরে কি করলাম, পাখি ঘরে ডিম পেড়ে দিল। ও ভাই সাব, এইখানে ওইখানেও পাখি থাকে, এই উপরটাতে পাখি থাকে। ঘুমাতে হবে, ঘুমাতে হবে। এরকম ভাবে কতক্ষণ কাটাবো, কতক্ষণ? সিগারেটটা ওরকম আস্তে আস্তে কমানো যাবে না। সিগারেটটা ছাড়লে মানে একবারেই ছাড়তে হবে, যে কালকে ঘুম দিয়ে উঠে আর খাবো না, মানে খাবোই না। কালকের কথা বলছি না আমি, মানে এরকম ঠিক করতে হবে যে হ্যাঁ এটাই শেষ, এরপরে আর খাবো না। কিন্তু এরকম আমি অনেকবার ঠিক করেছি, হয়নি। সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছি না বাপন। সিগারেট ধরার একটা বড় গল্প আছে। আমি সিগারেটটা ধরেছিলাম অন্য কোনো নেশা ছাড়ার জন্য। হ্যাঁ গাইস, কি করে বলি, দাঁড়াও গাইস, এই সবে সবে তো একটু একটু খারাপ হলাম, কদিন পরে বলবো। আমি ব্রাশ করে আসলাম যাতে আমি সিগারেটটা না খাই, ঘুমিয়ে পড়ি। ব্রাশ ট্রাশ করে আসার পরও ঘুমানোর চেষ্টা করলাম, তো হচ্ছে না। ভাবলাম লাস্ট আর একটা সিগারেট খাই, তারপরে ঘুমাই। ও, তোমাদের যেমনটা বললাম, ফ্রেশ হওয়ার পরে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের শেয়ার করব। সেই ইম্পর্টেন্ট কথার মধ্যে এটাই, এর আগের দিনে সে একটা স্টোরি দিয়েছিল যার স্ক্রিনশট মেরে সবাই আমায় পাঠাচ্ছে, আর না হলে আমি জানতেও পারতাম না, কারণ সেই অনেক আগেই তোমাদের শেয়ার করেছিলাম যে হ্যাঁ আমার ব্লক লিস্টে সে আছে। সে এখন যেটা বলছে, কাকে বলছে আমি নিজেও জানি না, যে আমিও অনেক কিছু দিয়েছি, আরও একজন অনেক কিছু দিয়েছে, এবার কাকে বলছে আমি নিজেও বুঝতে পারছি না। আমিও চাই যে সে সব কিছু ক্লিয়ার করুক, কারণ ভাই মুখ তো আছে, আমিও জানি। আমি চাই তুমি এসে কিছু বলো, কারণ আমি তো বললে হবে না যে আমিও অনেক কিছু জানতে চাইছি, যে 7 বছরের নাকি ওর, আর আমি নাকি তোমার হয় না যে এক জায়গায় ছিলে, আমি নাকি ছিনিয়ে চলে এসেছি ভাই। এই জায়গাটা প্লিজ আমিও ক্লিয়ার হতে চাইছি। এর আগেও আমি চেষ্টা করেছিলাম যে এই টপিকটা ক্লোজ হয়ে যাক, তার জন্য অনেক ডিসিশন নিয়েছিলাম, অনেক কিছুই তুমি জানো, তুমি আমায় আটকেছিলে। তো আমিও এইবারে ক্লিয়ার অ্যান্ড কাট করো, নাহলে আমার নয় অনেক কিছু আগে তো এটা ক্লিয়ার করো যে ওর সাথে কবে সব কিছু এন্ড হয়েছিল, তার কতদিন পরে আমরা রিলেশনে গেছিলাম, কারণ আগের চ্যাপ্টারটা এখনো ক্লোজ হয়নি। চুদির ভাই মাঝে মধ্যেই ক্যাই করে, ওটাকে আগে ক্লিয়ার করো। আর ভাই এটা তো অনেক আগে ক্লিয়ার হওয়ার দরকার। অনেকে আছে অ্যাওয়ার্ডের সময় পাশে থাকবে, তারা তো অনেক আগে দিয়েই পাশে ছিল। ওই খারাপ সিচুয়েশনে তারা একটা প্রফেশনে ভাই কোন জায়গায় আছে, ছিবে দাদা ভাই এত বড় একটা ভালো পোস্টে আছে ভাই, कुछ तो करो, क्या कर रहा है ও ভিডিও বানাচ্ছে এখনো, তখনেরও কি ভিডিও বানিয়েছে, তোমরা কেন কিছু করছো না? আর আমি কিছু করতে গেলে তখন কেন বাধা দিচ্ছ? আর এখনো সে পিছু ছাড়ছে না ভাই সাহ। তুমি তো নিজেও জানো ওর জন্য কত প্রবলেম ক্রিয়েট হয়েছে আমাদের ফ্যামিলি, আমরা সব জানি, কিন্তু এই মালটাকে
এর ব্যাপারটা প্লিজ আগে ক্লিয়ার করো, নাহলে মানে আমিও কনফিউজ যে কাকে তুমি কাকে বলছো, তুমি আমায় বলছো না ওকে বলছো। তো প্লিজ, আমি তো মাঝে মাঝে ফেড আপ হয়ে যাই, ও প্রচুর প্রচুর ওর বালচাল কথা শুনে আমি আগেও বলেছি এখনও বলছি ভাই আমি ওই পুরোনোটার মতন না। ওকে শিক্ষা দেওয়া হয়নি বলেই সীমাটা পার করতে পেরেছে। বিশ্বাস করো, তুমি যদি আমার অনেক আগে দিয়ে কাছের কেউ হতে না, সে রিলেশন ওয়াইজ না হলেও বন্ধু বা তোমার দাদাভাইয়ের জায়গাটায় যদি আমি থাকতাম না, ওই মালটাকে ওই দিনকারাই বুঝিয়ে দিতাম যে ও কত বড় ভুল ওই দিনকারা করেছিল। আর ওই দিনকারা যদি ওরকম ধরনের স্টেপ নেওয়া হতো, তোমার এখন গিয়ে এত কথা শুনতে হতো না। হ্যাঁ, যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ কেন হচ্ছে না, তো সেটাই বুঝি না। যারা আছে তারা কি শুধু ভালোর ফায়দা নেওয়ার জন্য? খারাপ পরিস্থিতিতে তারা কেন কিছু করছে না? কেন তারা প্রশাসনে আছে এক একজন, ভাই আলাদাই এখনও তার ওই ফটো ভিডিও ডিপি, ভাই কত কি মানে কত কি। আমার মানে মাঝে মধ্যে মনে হয় যে এইখান দিয়ে বেরিয়ে গেছি ভালো হয়েছে, তারপরে আবার মনে হয় যে এরপরে তুই এত কিছু কী করে ফেস করবি, এইটা নিয়ে বেশি টেনশন হয়। আর টেনশনের বেশি কিছু কারণ না। আমি তোকে আগেও বলেছি যে পাস্ট কখনো পিছু ছাড়া না। তোর যদি মনে হয় এখন যে হ্যাঁ চিল আউট, কিন্তু বিশ্বাস কর ভাই, ও কি প্রবলেম করেছে, আমাদের এই 3 বছরের স্মৃতিগুলো তোর ফিউচারে আরও বেশি প্রবলেম ক্রিয়েট করবে। আমার দিক দিয়ে তো আমি কথা দিচ্ছি, ডিপি আগেও আমার একার ছিল, এখনও আমার একার আছে। আর রইল যে বাদবাকি ভিডিওগুলোর কথা, এরপরে যেদিনকার আমাদের সব কিছু শেষ হবে, আমি অন ভিডিওতে বলছি যে আমাদের পুরনো যা স্মৃতি আছে আমি সব কিছু প্রাইভেট না ডিলিট করে দেবো পুরোপুরি। ঠিকই আছে, আমার আর ভেবে চিন্তে কী হবে, আমার কে আছে, আমার কেউ নেই, যা ভালো লাগে তাই কর। আগে অনেকের কথা ভাবতাম, এখন কেউ নাই গাইজ, আমার কেউ নাই, সবাই সবার মতো ভালো আছে। শুধু আমাকে নিজের ভালোটা বুঝতে হবে, যেটা সাল আমি পারছি না। চলো গাইস, এবারে ঘুমাই, আর ভালো লাগছে না করে, 1টা দিয়ে 2টো বেজে গেল, আর কালকে সকালে উঠতে হবে। আর ও রাতে ঘুমাতে প্রচুর প্রবলেম হয়, প্রচুর প্রচুর প্রচুর। আমি এখন শুধু ওই দিন গুনছি, পাহাড়ে 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 যাচ্ছি কখন, আমি শুধু ওই দিন গুনছি, পাহাড়ে যাচ্ছি কখন, আমি শুধু ওই দিন গুনছি। এই সময় পাহাড়ে থাকলে এখন কাঠে আগুন জ্বালিয়ে আলাদাই গান জ্বালিয়ে শুনতাম, আর আলাদাই ফিল নিতাম। এই জায়গাটাই আমার এখন ভালো না লাগার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এইখানে আমি আসতে পেরেছি, তার একমাত্র ক্রেডিট সে। কারণ আমি তো ঠিক করেই রেখেছিলাম, ঠিক করেছিলাম যে 2025-এ তো আমি যাচ্ছি না, একটুখানি নিজেকে টাইম দিই, নিজেকে সময় দিই, তারপরে 2026-এ যাবো। আমার বাড়ি আমি যাব না, কেন যাব না, আমি তো যাবোই, কিন্তু নিজেকে একটুখানি টাইম দিই। তো 2025-এ পাহাড়ে যাওয়ার পরে আমি 2বার কলকাতায় এসেছিলাম। যার কাছে মন টানে আমি তার কাছেই গেছিলাম। ডানকুনি ফ্ল্যাট নিয়েছিলাম, ডানকুনি ফ্ল্যাটটাও চেঞ্জ করতে হলো এর জন্য যাতে আমরা একসাথে থাকতে পারি। আলাদাই মানে আলাদাই গল্প আছে আমাদের, তো ওগুলো একদিন খুলে বলবো। কারণ কেচ্চা বিক্রি করি নাকি, কেচ্চা জানি না কাকে বলেছে, কারণ এখন তো বলার অনেকে আছে, আমি তো বুঝতেই পারছি না ওকে বলছে না আমায় বলছে। যদি কোনোদিনও কেচ্চা বিক্রি করি তাহলে বলবো, থাকলে ব্যারাকপুরেই কেন থাকতে হবে, অন্য কোথাও থাকা যাবে না, সেগুলো সেদিনকারা বলবো। এখনও আমি কিছুই বলিনি যে আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন ব্যারাকপুরে থাকাকালীন। দরকার হলে ভিডিও ফুটেজও আছে, সেটাও শেয়ার করব। আমি বাড়িতে প্রবলেমে পড়েছিলাম বলেই ওই দিনকার আমার বাড়ির ভিডিওটা শেয়ার করেছিলাম। যদি কোনোদিনও ব্যারাকপুরের প্রবলেমটা, হ্যাঁ যেরকম কেস কামারি হ্যাড্ডা ব্যাড্ডা করার কথা হয়েছিল আমার নামে, সেরকম কিছু হলে আমি এতক্ষণে পোস্ট করেও দিতাম। কারণ ইভেন পাহাড়েও আমি গেছিলাম, যে পাহাড়ে আমরা একটা টাইম একসাথে টাইম স্পেন্ড করবো, অনেকটা টাইম। পাহাড়ে আমি একা যাওয়ার জন্য যাইনি, আমি সব কিছু ঠিক করে আবার আসবো, সেরকমটাই প্ল্যান হয়েছিল। দুর্গাপুজো আমি তার জন্যই এসেছিলাম। দুর্গাপুজো ওরকম ইনসিডেন্ট হবে আমি ভাবতেও পারিনি। আমি তারপরেও যে সব ঠিক হবে, আমি আপাতত পাহাড়ে যাই, আমি মাথা ঠান্ডা করি, আমার মাথা প্রচুর গরম হয়ে যায়। কিন্তু আমি লাস্ট 1 বছরে নিজেকে যা চেঞ্জ করেছি, ব্যারাকপুরে আমার গায়ে হাত দেওয়া হয়েছে, হাত তোলা হয়েছে, আমি একটা টু শব্দ পর্যন্ত করিনি। চেঁচিয়েছিল যে হ্যাঁ আমার বরের গায়ে কেন হাত দেওয়া হয়েছে কেন, কিন্তু আমি ঠিক একটাই কথা বলছি, বাদ দাও, চলো ঘরে চলো। তো ওখান থেকে ঘরে চলে গেছি। কিন্তু আমি এটা কোনোদিনও এক্সপেক্ট করিনি
যে আমায় যে গায়ে হাত তুলবে, আমি পাহাড়ে চলে যাব, তার সাথে সে সেই ঘরে, যেই ঘরে আমায় হাত তোলা হয়েছিল সেই ঘরে বসে সে পার্টি করবে। তো এইগুলো আনএক্সপেক্টেড ছিল। এইগুলো রাগের অনেক কারণ আছে, যেগুলো পার্সোনাল সেগুলো পার্সোনালি থাক, সে মুখ খুলুক। আমার অনেক কিছু দেখানোর আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। যেই জিনিসগুলো সত্যি আমার সাথে খারাপ হয়েছে, আমি তার কথা বলছি না, কয়েকজন আমায় রক্ত নিয়ে কথা বলেছে তাদের কথা বলছি। যে রক্ত নিয়ে কথাটা আমি ওকে বলিনি, যাই হোক, যে রক্ত নিয়ে কথা বলেছে তাকে বলছে, প্রমাণ আমার কাছেও আছে সব কিছু দেখানোর। যাই হোক, আমি যখন পাহাড়ে থাকতাম আমি একা থাকতাম, ও যেই কথাগুলো বলেছেন আমি একা থাকি, একা খাই, জল কিনে খেতে হয়। ভাই জল সবার কিনে খেতে হয়, যেখানেই থাকি আমরা মোটামুটি জলটা কিনেই খাই। আর যদি পাহাড়ে একদিন নিয়ে যাই না, বুঝবি বাজার করতে কোথায় যেতে হয়, কত দূর হাঁটতে হয়, কী করতে হয়। যাই হোক, যে যেরকমভাবে থাকার চিন্তা ভাবনা করবে তাকে সেই কষ্টটা ফেস করতেই হবে। তুমি একা একা থাকার চিন্তা ভাবনা তুমি একা নিয়েছিলে। পাহাড় দিয়ে আমি যখন এসেছিলাম দুর্গাপুজোয়, তুমি আমার সাথে থাকোনি, তার কারণেই আমি আবার 2-3 দিন পরে পাহাড়ে চলে গেছি। তো তুমি একা একা থাকার ডিসিশন নিয়েছো। 15 দিয়ে 20 দিন পর আমি আবার যখন এসেছিলাম, আমার কষ্ট হচ্ছিল তাই এসেছিলাম। ওখানে আমি একা, তোমার পাশে তোমার মা বাবা দিদি দাদাভাই সবাই ছিল, আমার পাশে কেউ ছিল না। ইভেন এখনও আমি আমার বাড়িতে থাকতে পারি, কিন্তু আমার বাড়িতে সেই আগের জায়গাটা আমার নেই। আমার বাড়িতে এসে আমার নিজেরই ফিল হয় যে আমি একটা ঘুরতে এসেছি, কোনো একটা জায়গায় আমি ঘুরতে এসেছি, কারণ আমি আবার পাহাড়ে চলে যাচ্ছি। এবার কয়েকবার আস্তে আস্তে সেই জায়গাগুলো নর্মাল হবে। আমি তখন যেটা করেছিলাম ভাই ঠিকই করেছিলাম। এখন আমি ওটাই বলবো, আমি প্রবলেমে পড়লে আমার কেউ নেই। আমি অডিয়েন্সকে শেয়ার করেছিলাম, আর তাদের মধ্যে অনেকে আমায় হেল্প করেছিল। জামালপুর থানার আশেপাশ দিয়ে, জামালপুর থানা দিয়ে অনেকে যখন জানতে পারে যে হ্যাঁ আমি কিছু করিনি, আমি সেটার প্রমাণ সোশ্যাল মিডিয়াতেই দিয়েছিলাম। আমি কারোর গায়ে হাত তুলিনি। ইভেন ব্যারাকপুরে যদি কেউ বলে যে আমি কারোর গায়ে হাত তুলেছি, তার প্রমাণও আমার কাছে আছে। তো তার জন্যই কেউ কিছু বলবে না যে হ্যাঁ ব্যারাকপুরে রন কারোর গায়ে হাত তুলেছে। আমায় 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 বাজেভাবে টর্চার করা হতো, আমায় বাজেভাবে টর্চার করা হয়েছে। আর সেগুলো দিয়ে আমি থাকতে পারতাম না ভাই। কেন আমি এত কিছু সহ্য করবো? ব্যারাকপুরে আমি ভালো থাকতে গেছি, কেন আমার গায়ে হাত তোলা হবে? আমি তো সেই নিয়ে এতদিন কথাই বলিনি। বলতে হতো, তখন বলতে হতো, তাই না? সেই কারণেই আমার পাহাড়ে যাওয়া। আর পাহাড়ে যাওয়ার দ্বিতীয় অন্য কোনো রিজন ছিল না। দুর্গাপুজোয় ওই ইনসিডেন্ট হওয়ার পর আমি আবার পাহাড়ে যাই। পাহাড় দিয়ে আবার 15-20 দিন পর হট করে মন খারাপ হয়, আর আমি টিকিট বুক করে সোজা চলে যাই ব্যারাকপুরে ওর কাছে। তো ওই দিনকার ইনসিডেন্টটা খুব খারাপ ছিল। ওই দিনকার কেউ দরজাই খোলেনি, দরজা খুলেছিল তারপরে ধাপাং করে আটকে দিল। আর আমি ওকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, আমি কারোর সাথে কথা বলি না, তুই ছাড়া কেউ নেই, 2 মিনিট অন্তত কথা বল, তারপরে আমি চলে যাই। অনেক রিকোয়েস্ট করি, ও একটাই কথা বলছিল যে তুমি বাড়ি যাও, তোমার মন ভালো হবে, তুমি বাড়ি যাও, তোমার মন ভালো হবে। আধ-এক ঘন্টা হওয়ার পর নিচ দিয়ে একটা মহিলা আসে, উনি আমায় নিচে ডাকে যে রন তুমি নিচে আসো, তোমার সাথে কথা আছে। তো আমার তখনই মনে হলো যে আবার আশেপাশ দিয়ে লোক ডাকবে, আবার ঝুট ঝামেলা হবে, তার দিয়ে আমি বেরিয়ে যাই, ওটাই বেটার হবে। কারণ ও অন্য রকম রিয়াক্ট করছিল, যেখানে ও 2 মিনিট আমার সাথে কথা বলতে পারছিল না। তো তখন ওকে আমি বলেছিলাম বাড়ি যাব, এই বছরটা না, আমি তো তোকে আগেও বলেছিলাম 2026-এ যাবো। ও তখনও রিকোয়েস্ট করেছিল যে 2026 কেন, তুমি এখনই যাও, তোমার ওইখানে গেলে মন ভালো হবে, তোমার মায়ের জন্য কষ্ট হয়, যাও। তো 2026-এ বাড়িতে আসলাম, থ্যাঙ্কস টু ইউ। আমি ওই দিনকার সিরিয়াসলি অনেক খারাপ লাগা নিয়ে পাহাড়ে গেছি। কারণ এর আগেও যখন আমার বাড়ি দিয়ে বের করে দেয় না, তখন খারাপ লেগেছিল একটাই কারণে, যে শালা এত টাকা ইনকাম করলাম কিন্তু একটা মাথা গোজার জায়গা নেই। তো সেদিনকার বাড়ি দিয়ে বেরিয়েছিলাম অনেক কষ্ট নিয়ে, কিন্তু যেদিনকার তুই বার করে দিয়েছিলি না, আরও বেশি কষ্ট পেয়েছিলাম। যে বাড়ি দিয়ে বার করে দিয়েছে সেটা তুই জানিস, আর তার কতটা কষ্ট পেয়েছি তুই জানিস। সেকেন্ড টাইম ওরকম দরজা বন্ধ খুললি না, ওইখান দিয়ে ফিরে আসতে
খুব খারাপ লাগছিল। যাই হোক, হয়তো তোকে কেউ বুঝিয়েছে বা হয়তো তোরই মনে হয়েছিল দরজা খোলা উচিত না। এই লাস্ট দুর্গা পুজোর দিয়ে এখনো পর্যন্ত যত কিছু করেছিস তোর একটা ডিসিশন ছিল না। পরের দিন যে বাবা আসলো তুই চলে গেলে এটাও তোর স্বইচ্ছা ছিল না। আর সেকেন্ড দিনও যে আমি গেলাম তুই দরজা খুললি না, আমি মানতেই পারি না যেগুলো তুই করেছিস। আমি সবসময় এটাই ভাবি হয়তো ওকে কেউ ফোর্স করেছে, হয়তো ওর মনে অন্য কিছু চলছিল, কিন্তু তোরও বোঝা দরকার ছিল, আমার কেউ ছিল না। ও গাইস চলো, আমার পুরো মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। এতক্ষণ ধরে কথা বলছি নাকি আমি 1 ঘন্টা ধরে নাকি কন্টিনিউ কথা বলে যাচ্ছে। ভাই সাহ, কত বড় ব্লগ হবে আমি নিজেও জানি না, কিন্তু এর মধ্যে দিয়ে হবে হয়তো আমি 2 মিনিটের ক্লিপ দিয়েছি, আর বাদ বাকি সব ডিলিট করে দেবো। আমি চাই না আমার জন্য কারোর লাইফে প্রবলেম হোক। আর আমি তো কারোর নাম নিয়েই বলছি না ভাই। রোস্টিং চ্যানেলটা আসছে গাইস, ওতে নাম কেন, ফটো ভিডিও মেনশন করে কথা বলবো, পুরো ফাটিয়ে দেবো গাইস। তোমরা শুধু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টে পুরো আগুন জ্বালিয়ে দাও, যা ইচ্ছা তাই করো, কিন্তু করো। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে নেক্সট ব্লগ পাহাড়ে। আর এই যে আগের ব্লগটা দেখলে, এটা আমি শ্যুট করেছিলাম অনেক আগে। তারপরে বোনের বিয়ে কাটিয়ে আমি চলে এসেছি অনেক আগেই পাহাড়ে। বোনের বিয়ে কাটিয়ে পরের দিনই কলকাতা থেকে বাস ধরে আমি বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির পথে। শিলিগুড়ি দিয়ে সোজা চলে এসেছি আমার হোমস্টেতে। আর আমার হোমস্টেতে আসার পরও কন্টিনিউ অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি, যার আপডেট তোমরা পেয়ে গেছো ইনস্টাগ্রাম স্টোরিতে আর ফেসবুক স্টোরিতে। তো আমি ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আর আমার ফেসবুক অ্যাকাউন্টটা শেয়ার করে দেবো। যারা এখনও ফলো করোনি তো অবশ্যই ফলো করে নিও। আর এইখানে এসেই দেখি আমি আসার আগে আমার অনেক ভালোবাসার মানুষ এখানে ঘুরতে চলে এসেছে। তারা ছিল বলে এই কটা দিন আমার অনেক ভালো কেটেছে, অনেক। ইভেন আমার জন্মদিনে তারা অ্যাডভান্স একটা সারপ্রাইজও দিয়েছিল। আর আমার জন্মদিনে আরও একটা দিদি আর দাদা ভাই এসেছিল, তাদের সাথেও সময় কাটিয়ে খুব ভালো লেগেছে। আর এটাই বলতে চাই, এই বছরের জন্মদিনটা না আমার সেরা কেটেছে, সেরা। হতে পারে ওই রাত 12টার টাইমটা খুব খারাপ ছিল। আর যোগরাম দিয়ে দুটো ভাইকেও নিয়ে এসেছিলাম ঘুরতে, তারাও এইখানে এসে সময় কাটিয়ে খুব 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 মজা করেছে। কালকে দুটো ভাইও বাড়ি চলে গেছে। আজকে আমি আগের যে ব্লগটা ছিল দেখলাম পুরোটা রেডি করাই আছে। আমি জাস্ট লাস্ট কয়েকটা আপডেট দিয়ে আমি এই ব্লগটা পোস্ট করি, কারণ এর পরে ঠিক যেমনটা বলেছিলাম আমায় মোটিভেশন দিতে হবে না, পাহাড়ে যাই তারপর আমায় দেখে শিখবে মোটিভেশন কাকে বলে। তো চলো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। কষ্ট গাই ভারবে হাম আয়ে পাহাড়বে। চলো এরপরে ধামাকাদার ভিডিওগুলো আসবে, কারণ এতদিন অনেক ল্যাদ খেয়েছি ভাই, এগুলোকে কন্টেন্ট বলে না। সিরিয়াসলি আমি যেই ভিডিওগুলো রিসেন্টলি পোস্ট করেছি 5 মিলিয়ন, এত মিলিয়ন, ছি ভাই, এত বাজে যে কন্টেন্টে এত ভিউ, ছি। যাই হোক, এর পরের ভিডিওগুলো তোমরা দেখে মনে করবে যে হ্যাঁ ব্লগ এরকমই হওয়া উচিত, আর এটাকেই বলে ব্লগার। আমি কথা দিচ্ছি আর সেই কথা আমি রাখবো। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখো, কারণ নেক্সট ভিডিওটা মারাত্মক হতে চলেছে।